হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব আলোর প্রতিসরণ অধ্যায় থেকে। সেটা হচ্ছে তোমাদের বইতে 591 পেজে দেখবে জলের মধ্যস্থিত দর্শকের দৃষ্টি এবং দর্শকের চোখের অবস্থান নিয়ে আলোচনা আছে। এইটা আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো এইটা জানার জন্য তোমাদের একটা সিম্পল একটা উদাহরণ দিই। জলের নিচে একটা মাছ কিংবা একটা দর্শক যদি বাইরের দিকে তাকান, ওনার জন্য কিন্তু বাইরের যত বস্তু রয়েছে কি যা রয়েছে তার প্রতিবিম্ব কিন্তু একটা 49 ডিগ্রি অর্ধশিরো কোণ বিশিষ্ট একটা শঙ্কুর মধ্যে আছে বলে এটা মনে হবে, কিংবা একটা বৃত্তাকার আয়নার মতো অংশ, তার মাঝে যেন বৃত্তাকার অংশ যেন একটা ছিদ্র আছে, এরকম কিন্তু মনে হবে। এরকম মনে হওয়ার কারণটা কি না তোমরা জানো, জল ঘনমাধ্যম, বায়ুর সাপেক্ষে। এবারে যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে, তোমরা জানো যদি আপতন কোণের মান সেই দুই মাধ্যমে সংকট কোণে যদি সমান হয়ে থাকে তখন কি হয় না প্রতিসরণ কোণের মান কিন্তু তখন কি হয়ে যায় না সেটা 90 ডিগ্রি হয়ে যায়। তার মানে আমি বলতে এটা চাইছি, যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, যদি সংকট কোণে সমান হয়ে যাচ্ছে তখন কিন্তু সে বিভেদ তল ঘেঁষে চলে যাচ্ছে। কারণ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়ে যাওয়া মানে সেটা বুঝে নিতে হবে যে বিভেদ তল ঘেঁষে চলে যাচ্ছে। তো সেই মুহূর্তে যে দর্শক কিংবা মাছের চোখ যেটা ঘন মাধ্যমে রয়েছে, সে প্রতিবিম্ব কেমন দেখবে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। সেখান থেকে যে বৃত্তাকার ছিদ্রের মধ্য দিয়ে আসছে সবকিছু, কিংবা যার মধ্যে দেখতে পায় একটা দর্শক যে ঘন মাধ্যমে রয়েছে জলের মধ্যে, সেই ছিদ্রের ব্যাস কিংবা ব্যাসার্ধ নির্ণয়, ব্যাসার্ধ নির্ণয়টাই পরীক্ষা বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা করবো এই ভিডিওতে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এইচএস এর জন্য। তো সবচেয়ে প্রথম তোমরা দেখবে তোমাদের বই যে 2.36 যে ডায়াগ্রাম রয়েছে 591 পেজে, এইটা প্রথমে আমরা ক্লিয়ার করব। তো এইটা আমি ড্র করে তোমাদের বোঝাবো। প্রথমে সাপোজ এইটাই হচ্ছে তোমাদের জলের তল, অর্থাৎ বায়ু এবং জল, তা কি বায়ু এবং জলে এটা হচ্ছে বিভেদ তল, ঠিক আছে। এবারে সাপোজ এইটা হচ্ছে উদয়মান সূর্যের অবস্থান, আর এইটা হচ্ছে অস্তমান সূর্যের অবস্থান। তো এইটাকে আমরা নাম দিচ্ছি যেরকম বইতে নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এটাকে নাম S1 এবং এইটাকে নাম দিচ্ছি S2। এবার দেখো যে ঘটনাটা আমি বললাম যে সাপোজ দর্শক এইখানে আছে ই বিন্দুতে, বইতে যেহেতু নাম ই বিন্দু আমি ই দিচ্ছি, এইখানে সে মাছের চোখ ভাবো কি কোনো দর্শকের চোখ এইখানে আছে। তাহলে এইখান থেকে যদি আমি একটু ভেবে দেখি, আমি এখানে যদি আমাদের লম্বাটাও টেনে নিই তাহলে এরকম থাকছে। তো এইটা যে দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে দর্শক এখান থেকে একটা 49 ডিগ্রি অর্ধশিরো কোণ বিশিষ্ট একটা এরকম শঙ্কু, তার মধ্যেই সবকিছু দেখতে পাবে। তার বাইরে থেকে কিন্তু, তার বাইরে যদি সে তাকায় তখন বাইরের কোনো বস্তুর প্রতিবিম্ব কিন্তু সে দেখতে পাবে না। কেন সেটা আমরা পরে একটু আলোচনা করব। তো এই ক্ষেত্রে সাপোজ এই যে S1 রয়েছে, এই S1 থেকে সাপোজ যে আলোক রশ্মিগুলো ঢুকছে, সাপোজ এখানে একটা বিন্দু আমি ধরলাম A, এখানে একটা বিন্দু আমি সমান দূরত্বেই ধরছি একটা B, তাহলে এটা A, এটা B। তাহলে যে আলোক রশ্মিগুলো এখানে এলো এইটা, আর এইখান থেকে যে আলোক রশ্মিটা আসছে, তাহলে সাপোজ এখানে একটা গাছও আছে, সাপোজ এরকম, তো তার প্রতিবিম্ব কি হবে সেটাও আমরা আলোচনা করব। তাহলে এইখান থেকে আলোক রশ্মি যে আমরা দেখতে পাচ্ছি যে বিভেদ তল ঘেঁষে যেটা আসছে, সেটা কেন না সংকট কোণে সমান কোণে যদি আপতিত হয় তো স্বাভাবিকভাবে এই ঘটনাটি ঘটে। তাহলে এটা পূর্ণ প্রতিফলনের জন্যই এই ঘটনাটি ঘটে যে সে সম্পূর্ণ ব্যাপারটা এই শঙ্কুর মধ্যে দেখবে। সে শঙ্কুটা আমি আঁকবো এখানে। এইবার এই বিন্দু থেকে আলোক রশ্মিগুলো যেটা তোমার বই ডায়াগ্রামে দেখতে পাবে, সেটা কি হচ্ছে না এই ই বিন্দুতে, অর্থাৎ এরকম তোমরা স্কেল নিয়ে আনবে,
এইখানে এসে পৌঁছাচ্ছে দর্শকের চোখে কিংবা মাছের চোখে। সেম অস্তমান সূর্যের ক্ষেত্রেও তাই হবে। এরকম তোমরা স্কেল নিয়ে অঙ্কন করবে। এইবারে বায়ু এবং জল এদের যে সংকট কোণ কত না 49 ডিগ্রি। তাহলে ভেবে দেখো একটু, এই ক্ষেত্রে যদি আমি অভিলম্ব টানি, তোমরা দুটো জিনিস ভেবে দেখো। একটা হচ্ছে যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, যখন আপতন কোণের মান সংকট কোণের সমান হচ্ছে, তখন প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হচ্ছে এবং প্রতিসৃত রশ্মি বিভেদ তল ভেসে যাচ্ছে। উল্টোটা বলি, যখন আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, যেটা আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তখন তার প্রতিসরণ কোণের মান কত হয় না তোমরা ভালো করেই জানো, সংকট কোণের সমান হয়। তার মানে এই যে কোণটা আছে, তাহলে এই কোণটা হবে 49 ডিগ্রি। কেন 49 ডিগ্রি? জল এবং বায়ু এই বিভেদ তলের জন্য জানি আমরা সংকট কোণ হচ্ছে 49 ডিগ্রি। এটা যেহেতু 49 ডিগ্রি হচ্ছে, সেই জন্য আমরা বলতে পারবো এটাও হচ্ছে 49 ডিগ্রি। সেম কেস এইদিকেও তাই হবে। যদি আমরা অবিলম্ব টানি, এখানেও দেখবো এটা 49 ডিগ্রি, আবার এখানেও দেখবো আমরা 49 ডিগ্রি। অর্থাৎ দর্শক কিংবা মাছের চোখ যেখান থেকে দেখছে, ওর কিন্তু সীমানাটা হচ্ছে এরকম, আর সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। মানে আমরা যেরকম সূর্যকে দেখতে পাই পুরো এভারাম থেকে এইরকম ভাবে দেখতে পাই, মানে 180 ডিগ্রির মধ্যে দেখতে পাই, কিন্তু এদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা অনেকটাই কম, সেটা 90 ডিগ্রি। তার মানে এই যে প্রতিবিম্বটা দেখতে পাবে, সেই প্রতিবিম্ব কিন্তু একটু বিকৃত হয়ে যাবে। এইবারে বলি, এইটা এই যে A থেকে B যেটা আমরা এখানে ডায়াগ্রামও দেখতে পাচ্ছি, আমরা যে ব্যক্তি কিংবা মাছের চোখ যে এখান থেকে দেখছে, মানে এই ঘনমাধ্যম থেকে দেখছে, সেই প্রতিবিম্বগুলো কোথায় দেখতে পাবে সেইটা হচ্ছে প্রশ্ন। যদি আমরা এইটাকে বর্ধিত করি, যেরকম বইতেও বর্ধিত করা আছে, আমরা যদি এখানে বর্ধিত করি, আবার এদিকেও যদি বর্ধিত করি, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কি সৃষ্টি হতে যাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা পরিষ্কার, যদি এটাকে আমরা এইদিকে বাড়িয়ে দিই এরকম, তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে একটা শঙ্কু তৈরি হচ্ছে, তার বৃত্তাকার ভূমিও থাকছে, সেই বৃত্তাকার ভূমির ব্যাসও দেখতে পাচ্ছ, আর সেই বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এর নাম বইতে যেহেতু ও দিয়েছে, আমিও তাই ওই দেব। তাই এই বৃত্তাকার ভূমির এও কিংবা ওবি যেটা হচ্ছে ব্যাসার্ধ, সেটা আমরা আর ধরলাম, আর যে গভীরতা রয়েছে কিংবা উচ্চতা যেখানে চোখের অবস্থান থেকে বিভেদ তল, সেটাকে এইচ ধরে রাখলাম। আর এই যে কোণ রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, কোণ ও ই এ, এইটাই হচ্ছে সংকট কোণ, যেটা এই দিক থেকেও বলতে পারো ও ই বি, সেটাও হবে, এটাও কিন্তু সেই সংকট কোণ। অবশ্য এটা যখন আমরা অস্তমান সূর্যের জন্য বলছি। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে এই S1 বস্তু মানে সূর্য, তাকে এইখান থেকে কেমন দেখাবে না? এইখান থেকে দেখাবে, এইখানে না দেখে তাকে কোথায় দেখাবে না এইখানে দেখাবে। প্রতিবিম্বটা এখানে উঠে এসেছে, তার মানে 180 ডিগ্রি ব্যাপারটা কিন্তু থাকছে না, দেখো 98 এর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। একই ভাবে যে গাছটা আমরা এখানে এঁকেছি, সেই গাছটা এখানে দেখা যাবে এইভাবে, গাছটা কিন্তু এখানে চলে এসেছে। একই ঘটনা এইখানেও হবে অস্তমান সূর্যের ক্ষেত্রেও। তার মানে ভেতরে থাকা যে মাছ, সে কিন্তু এই 98 ডিগ্রির মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছে, এই 98 ডিগ্রির মধ্যে, তার বাইরে কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? পূর্ণ প্রতিফলনের জন্য হচ্ছে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলোক রশ্মি যায়, আমরা জানি তার প্রতিসরণ কোণের মান হচ্ছে সংকট কোণের সমান। যেহেতু জল এবং বায়ুর মধ্যে যে সংকট কোণ, সেটা 49 ডিগ্রি, তাই এটা হচ্ছে। যদি অন্য কিছু হতো তখন অ্যাঙ্গেল আবার চেঞ্জ হতো, তখন এই কোণটাও চেঞ্জ হতো। তাহলে এই যে শঙ্কু, তার যে বৃত্তাকার ভূমি, তার ব্যাসটা তাহলে কত? এইটা হচ্ছে তাহলে ব্যাস। তাহলে এটাও আমরা মাথায় রাখবো, এটাই হচ্ছে আমাদের বৃত্তাকার ভূমি ব্যাস। এই ব্যাসার্ধটা আমরা বের করবো একটু পরে। তার আগে একটা আলোচনা আমরা করে নিই। তোমাদের বইতে যেটা আমি আলোচনা করলাম সেটা সম্পূর্ণ সেটা রয়েছে
একটা নতুন আলোচনা যেটা আমরা করবো সেটা হচ্ছে এই যে বৃত্তাকার ভূমির ব্যাস দেখলাম, তাহলে এর মধ্যে দেখতে পাচ্ছে পুরো ব্যাপারটাকে ভেতরে যে রয়েছে কিংবা ভেতরে যে চোখের অবস্থান থেকে। সাপোজ এর বাইরে সে যদি তাকায় তখন কি হবে? তোমরা দেখবে বইতে 591 পেজে কি দেখতে পাচ্ছে না, জলের মধ্যে থাকা দর্শকের চোখের জল তল। সেখানে দুটো কেস রয়েছে। কি? জল তলের ওপরে থাকা কোনো বস্তুকে দর্শক দেখতে পায় না। তাহলে জল তলের ওপরে থাকা কোনো বস্তুকে এই যে এরিয়াটা কিংবা এই যে শঙ্কু এর বাইরে দেখতে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এটা হচ্ছে ফার্স্ট কেস। সেটা হচ্ছে না, এর বাইরে থেকে কোনো আলোকরশ্মি ইতে কিন্তু এসে পৌঁছাচ্ছে না, কারণ সংকট কোণ হচ্ছে 49 ডিগ্রি। তাহলে যেই আপতিত হবে এখানে, সে কিন্তু এই বৃত্তাকার ভূমির ব্যাসের মধ্য দিয়েই ইতে পৌঁছাচ্ছে, কারণ এর বাইরে যেগুলো থাকবে সেগুলো ইতে এসে পৌঁছাচ্ছে না। তাই ভেতরে যে দর্শক রয়েছে তার চোখে কিন্তু কোনো প্রতিবিম্ব দেখতে পাওয়া যায় না। দ্বিতীয়, যদি এই বিন্দু থেকে এই জলের ভেতরে থাকা অন্য কোনো অবস্থান, ধরো এইখানে যদি কোনো একটা বস্তু থাকে, এইখানে সাপোজ এইখানে পি, যেমন তোমাদের বইতেও রয়েছে দেখো পি নামে একটা বস্তু রয়েছে। যদি এইখানে পি আমি একটু দূরেই এঁকে দিই, তাহলে এইখানে যদি কোনো একটা বস্তু থাকে, তাহলে আলোকরশ্মি স্বাভাবিকভাবে এইখান থেকে এখানে যাবে। তাহলে এইখানেও আমাদের অবিলম্বটা আনতে হবে। তাহলে কি হবে না, এইখান থেকে আলোকরশ্মি কি হবে না, আমাদের চোখে এসে এখানে যে রয়েছে চোখে এসে এটা বেঁকে যাচ্ছে। তোমরা স্কেল নিয়ে করবে তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি হাতে আঁকার জন্য একটা প্রবলেম হচ্ছে। এইখানে কিন্তু আলোকরশ্মি এসে পৌঁছাচ্ছে এই বিন্দুতে, যদি দেখবে তোমাদের বইতেও কিন্তু ড্র করা রয়েছে দেখবে। আবার এটা যদি আমরা বর্ধিত করি এদিকে, তাহলে এইরকম জায়গাতে এই পি এর কিন্তু প্রতিবিম্ব দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে কি, এই যে শঙ্কু কিংবা এই যে বৃত্তাকার অঞ্চলটা রয়েছে এইটা বাদে মানে ভেতরে যে কোনো বস্তুর প্রতিবিম্ব কিন্তু ভেতর থেকে দেখা যাবে, কিন্তু তার অবস্থানটা হবে এই বৃত্তাকার অঞ্চলের বাইরে। তার মানে কি, বাইরের কোনো জিনিস শুধু এইটুকুর মধ্যে দেখা যাবে, ভেতরে যে কোনো জিনিস এর বাইরে কিন্তু দেখা যাবে। তার কারণ কি, দেখতেই পাচ্ছি আমরা এইখানে আলোকরশ্মি আসছে, সেটা গণমাধ্যমেই থাকছে, এইখানে এসে পড়ছে। তাহলে আপতন কোণের মান নিশ্চিত দুই মাধ্যমে যে সংকট কোণ 49 ডিগ্রি তার থেকে বেশিতে আপতিত হচ্ছে। বেশিতে আপতিত হওয়ার জন্য সে কি হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য পুরোটাই ফিরে চলে আসছে। তাহলে প্রতিবিম্বটা তখন হচ্ছে এইখানে হচ্ছে, অবশ্যই অসৎবিম্ব গঠন হচ্ছে, যেরকম মরীচিকাতে আমরা দেখেছি আর কি। তো এই ঘটনাটা হচ্ছে আমাদের কেস 2 তোমাদের বইতে ভালো করে এক্সপ্লেন করা রয়েছে। তাহলে এখান থেকে বলতে পারি আমরা যে জলের ভেতরে থাকা কোনো দর্শক এই যে প্রতিবিম্ব দেখতে পাবেন সেটা হচ্ছে টোটাল এই বৃত্তাকার অঞ্চলের মধ্যে, আর এই বৃত্তাকার আয়নার মতো অঞ্চল যার ছিদ্র হচ্ছে এই এ থেকে বি, এই এবির অর্ধেকটাই হচ্ছে ব্যাসার্ধ। তো তোমরা বইতেও দেখবে একই কথা লেখা রয়েছে, এই ছিদ্রযুক্ত আয়নার ছিদ্রের ব্যাসার্ধ হবে OA। এইবারে আমাদের যেটা পরীক্ষাতে কিংবা এইচএসসি যেটা খুব গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তোমরা আবার একবার বই পড়বে, তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে। যদি আমরা এই বৃত্তাকার যে অঞ্চলটা কিংবা এই যে শঙ্কুর যে বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ, সেইটার রাশিমালা পরীক্ষাতে একটু বেশি ইম্পর্টেন্ট রয়েছে। তো সেইটা আমরা বের করতে চাইছি। সেটা আমরা বের করার জন্য কি করব না, এই ক্ষেত্রে এটাকে h ধরেছি, এটাকে r ধরেছি, অর্থাৎ এটা r, এইটা h, আর এইটাই হচ্ছে আমাদের থিটা c। তাহলে tan থিটা c যদি আমরা বের করি, যেহেতু এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে tan থিটা c কত হবে না, আমরা এই ক্ষেত্রে p/b আমাদের যেটা ফর্মুলা, তাহলে r/h। তো তোমরা বইতেও দেখতে পাবে এরকম আছে tan থিটা = r/h, অর্থাৎ OA/OE। তাহলে এই যে OA/OE হলো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি r তাহলে কত না h tan থিটা c। আবার tan থিটা c মানে কি, sin থিটা c বাই cos থিটা c। তোমরা জানো আমরা ক্লাস 10 এ এই cos থেকে sin আমরা ইজিলি করে দিতে পারবো এইভাবে। এইখানে ভেবে দেখো একটু যে স্নেলের সূত্র থেকে এই sin থিটা c কত, 1/μ। μ হচ্ছে আমি বায়ু সাপেক্ষে
এই জল কিংবা দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ধরেছি মিউ। তাহলে এখানে আমরা কত পাচ্ছি না h বাই মিউ, আর এখানে পাচ্ছি 1 মাইনাস 1 বাই মিউ স্কয়ার। তো দেখতে পাচ্ছ এখান থেকে মিউ একটা মিউ কাটবে, তাহলে এইটা আসছে দেখো, তাহলে ডিভাইড করলে আসছে h বাই মিউ স্কয়ার মাইনাস 1। এই যে রাশিমালাটা বেরোলো আমাদের, এই রাশিমালাটা আমাদের কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় আসতে পারে। আর এখান থেকে অঙ্ক এমসিকিউ সবই আমাদের কাজে লাগবে। এই ছিদ্রের ব্যাসার্ধটাই হচ্ছে r h বাই মিউ স্কয়ার মাইনাস 1। তোমাদের বইতেও দেখবে 591 পেজের নিচের দিকে রয়েছে। তো এই প্রশ্নটা তোমরা ভালো করে রেডি করবে এইচএস পরীক্ষার জন্য, টেস্ট পরীক্ষার জন্য। একটা ছোট প্রশ্ন এখানে বলি, ইম্পর্টেন্ট না হলেও, যে আমরা দেখেছি হিরে খুব উজ্জ্বল। তো হিরের সারফেসটা কিংবা তলগুলোকে এইভাবে কাটা হয় যাতে করে অনেকগুলো তল থাকে পৃষ্ঠতল, আর তার মধ্যে আলোক রশ্মি এসে পৌঁছবে, এবং হিরে কাঁচ দিয়ে তৈরি হলো, হিরের প্রতিসরাঙ্ক হচ্ছে কত না 2.42। তো বুঝতে পারছো একটু বেশি। তো বেশি হওয়া মানে সংকট কোণের মান একটু কম হবে। যেন দেখবে হিরের যে সংকট কোণ বায়ু সাপেক্ষে রয়েছে সেটা হচ্ছে 24.4 ডিগ্রি, তার সংকট কোণের একটু মান কম। তাহলে অনেক বেশি আলোক রশ্মি প্রবেশ করছে অনেকগুলো পৃষ্ঠতলের মধ্য দিয়ে। এবার সেখানে কি হচ্ছে না পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে। তো এইভাবে কাটিংটা করা থাকে যে অনেকগুলো আলোক রশ্মি এসে তলে আপতিত হলো, তলে আপতিত হওয়ার পর সেখান থেকে তার কিছুটা অংশ জাস্ট কয়েকটি তল দিয়ে বাইরে বায়ুতে বেরিয়ে আসে। তাহলে বুঝতেই পারছো অতগুলো তলের মধ্য দিয়ে প্রবেশ করছে, যখন বেরোচ্ছে তখন কনসেন্ট্রেটেড কিংবা একত্রিত তলের মধ্য দিয়ে কিছুটা বেরোচ্ছে। এই জন্য হিরে কিছু প্লেন কিংবা কিছু তল খুবই চকচকে, খুবই স্পার্কলিং কিংবা ব্রাইট হয়ে থাকে। তো এটা একটা কারণ, আর প্রতিসরাঙ্ক অবশ্যই কারণ, আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তো এই ঘটনার জন্য দায়ী। কিন্তু তলটা কিভাবে কাটিং করা হচ্ছে সেটা কিন্তু একটা ফ্যাক্টর এর উজ্জ্বলতার পিছনে। তোমাদের এর পরে টপিক হচ্ছে আলোকবাহী তন্তু, সেটা আমরা নেক্সট ভিডিওতে পড়বো। সেটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এইচএস এর জন্য। এই ভিডিওতে এই অবধি, টিল দেন বাই।